আওয়ামী ফেসিবাদের সময় ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের রাজনীতি যে ঘৃণ্য রূপ প্রদর্শন করেছিল, ঠিক সেই সময়ে গায়েবানা জানাজার মতো কর্মসূচি গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন ছিল। যেসব রাজমিস্ত্রি ভাইরা, শ্রমিক ভাইরা ৮ স্তম্ভ নির্মাণে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি। তার শাহাদাতের পরে যখন বুয়েটের ছাত্রলীগ আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেই সময়টাতে আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে গোটা জাতির কাছে উন্মোচন করেছিল বুয়েটের সাহসী শিক্ষার্থীরা। এবং ঠিক সেই সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। আবরার ফাহাদের আন্দোলন এবং ৮ স্তম্ভের কথা বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হবে, সময়ের সংক্ষেপ জরুরি। যেদিন আবরার ফাহাদ মারা গেলেন, সেই দিন সকালবেলা আমার কাছে ফোন আসলো যে বুয়েটে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে, শিবির সন্দেহে মারা হয়েছে। আমি বললাম যে হলের মধ্যে মারা হয়েছে? যে হ্যাঁ, হলের মধ্যেই মারা হয়েছে। আমি বললাম যদি হলের মধ্যে মারা হয়ে থাকে, তার পরিচয় কি সেটা দেখার কোনো বিষয় নাই, আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ফেসবুকে লেখালেখি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, হাজার হাজার ছাত্র জনতা কোনো ধরনের সাংগঠনিক কাঠামো ছাড়াই তারা সকলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিলেন। আমরা আবরার ফাহাদের গায়েবানা জানাজার আয়োজন করেছি। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে আওয়ামী ফেসিবাদের সময়ে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের রাজনীতি যে ঘৃণ্য রূপ প্রদর্শন করেছিল, ঠিক সেই সময়ে গায়েবানা জানাজার মতো কর্মসূচি গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন ছিল। সে কর্মসূচি শেষ করার পরে সেই রাতে আমি হলে থাকতে পারি নাই। বাংলাদেশের মানুষেরা তারা তাদের প্রতিবাদের অংশ হিসেবে গায়েবানা জানাজা করবে, সেইটাকেও আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা সহ্য করতে পারে নাই। দিন গড়িয়েছে, 1 বছর পরে যখন আবরার ফাহাদের শাহাদাতের 1 বছর পূর্তি, ঠিক সেই সময়টাতে আমার মনে হলো যে আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন। এবং এই বাংলাদেশের সবথেকে বড় সংকট, সার্বভৌমত্বের সংকট, বাংলাদেশের মানুষেরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না। বাংলাদেশে ফেসিবাদ চেপে বসেছিল, কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শকুরের নজর পড়েছিল। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের প্রতিবাদে যে আবরার ফাহাদ জীবন দিয়েছিলেন, এবং এই সংকট যে বাংলাদেশের প্রধানতম সংকট, সেই সংকট মোকাবেলায় আবরার ফাহাদকে যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে একটি স্মৃতিস্তম্ভ করার মনোবাসনা আমার মধ্যে চেপে বসে। আমি আমার অসংখ্য সহযোদ্ধার সঙ্গে কথা বলেছি। সেই সময়টাতে করোনার মৌসুম চলে, বিশ্ববিদ্যালয় বন্ধ, আমার সহযোদ্ধারা তারা সকলে বাড়িতে চলে গেছেন। তাদের সঙ্গে আমি ওভারফোনে যোগাযোগ করছি, অনেকের থেকে আইডিয়া নিচ্ছি। আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন আবরার ফাহাদের নামে একটা এভিনিউ করতে। এবং আমি তার কাছে আমার দৃঢ় ইচ্ছার কথা ব্যক্ত করেছি যে শুধু এভিনিউ নয়, আমাদেরকে একটা স্তম্ভই করতে হবে। তিনি সহযোগিতা করেছেন। অসংখ্য মানুষ অসংখ্য আইডিয়া দিয়েছেন। আমার ডিপার্টমেন্টের বড় ভাই শিবলি সাদেক, তিনি আইডিয়া দিলেন যে কাঁটাতারের মধ্যে
উদীয়মান লাল টুকটুকে সূর্যের সামনে খোলা বইয়ে রক্ত রঞ্জিত অবস্থায় এমন একটা স্তম্ভ করা যেতে পারে। মাহফুজের সঙ্গে যোগাযোগ হলো, তখনই এত সুন্দরভাবে আটস্তম্ভের নামকরণ এবং তার বর্বকথার কথা মাহফুজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি সারা দেশের সহযোদ্ধাদেরকে ফোনে ফোনে ঢাকায় আসার জন্য অনুরোধ করি, তারা সকলে আমার কথা শুনেছেন, সাড়া দিয়েছেন। আমরা যেসব রাজমিস্ত্রির কথা বলেছিলাম তাদেরকে গিয়ে কত টাকা তাদেরকে পারিশ্রমিক দিব সেটা ঠিক হয় নাই, বরং তারা যে বাংলাদেশের পক্ষে একটা কাজ করতে এসেছেন সেটাই তাদের সব থেকে বড় আত্মতৃপ্তি ছিল। আজকের দিনে সেই রাতে যেসব রাজমিস্ত্রি ভাইরা, শ্রমিক ভাইরা আট স্তম্ভ নির্মাণে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি। ভাইরা আমার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকের হাতে হাত রেখে শপথ করেছি আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা আট স্তম্ভ তৈরি করা থেকে বিরত থাকবো না।